বন্ধুরা কেমন আছেন? আমি এজাজ বলছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সম্প্রতি এক ভাইয়ের সাথে দাবা খেলাকে সাংগঠনিকভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রসঙ্গে কথা উঠেছিল, কিন্তু সেটার জের ধরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, কারণ জানেন যে যে কোনো কর্মকাণ্ডের আহ জন্যে দেশের রাজনৈতিক অবস্থা টাই হচ্ছে মূল ভিত্তি। ঠিক আছে, তো দেশের রাজনৈতিক অবস্থার আলোচনা চলে আসে এবং আম, কথাবার্তা হোয়াটসঅ্যাপে আহ, আহ, হচ্ছিল আর কি। তো আম, দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতিতে বা আসন্ন পরিস্থিতিতে যে কোনো বিষয়ে, সেটা দাবা খেলা হোক বা যেটাই হোক, সাংগঠনিক কর্মকাণ্ড করতে গেলে আহ, আমার চিন্তা ভাবনা, আমার বিশ্লেষণ, এগুলো কি, আম, সামনে কোন সরকার আসবে, আম, সেটাও আমরা এখনো জানি না। ঠিক আছে, সো আমার চিন্তাগুলো সেই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজে আদান প্রদান করতে গিয়ে মনের অনেক কথা এত সুন্দরভাবে চলে আসছে যে আমার সেই মেসেজগুলোকে একটু এডিট করে আপনাদের সামনে উপস্থিত করার সিদ্ধান্ত নিলাম এই ভিডিওতে। তো চলেন আমরা আম, আমার কণ্ঠস্বরে সেই মেসেজগুলো, সেই বড় ভাইয়ের সাথে হওয়া মেসেজগুলো একবার শুনি। লেটস গো। আমরা সকলেই জানি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। 15 বছরের একটা রেজিম যখন উড়ে যায়, হোক সেটা খুব ভালো রেজিম, হোক সেটা ভীষণ খারাপ রেজিম, কিন্তু 15 বছরের একটা প্রতিষ্ঠা যখন উঠে যায়, সেইখান থেকে দেশটাকে স্থিতিশীল করতে একটু সময় লাগে। তাই একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা স্বীকার করতে আমরা না চাইলেও বাধ্য। কারণ পুলিশকে নিষ্ক্রিয় দেখে, তাদেরকে সক্রিয় করতে না পেরে শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেসির দায়িত্ব 2 মাসের জন্য সেনাবাহিনীকে দেয়া হয়েছে। কেউ কেউ এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন, কেউ কেউ একটু আশঙ্কার চোখেও দেখছেন। আমি জানি না এই মুহূর্তে কিছু ডাইনামিক ডিসিশন নিতে হবে, নাহলে স্থিতিশীল হবে কেমন করে। ধরুন দাবার বোর্ডে পজিশন জটিল হয়ে গেছে, সহজ পজিশনে সহজ চাল দেওয়া যায়, জটিল পজিশনে আপনাকে কিছু ডাইনামিক ডাইনামিক বলতে এখানে কিছু রিস্ক টেকিং, হ্যাঁ, এ ধরনের কিছু চাল দিতে হবে। কোনো উপায় নেই। সেটা প্রচণ্ড সুফলও বয়ে আনতে পারে, আবার ব্যাকফায়ারও করতে পারে। ঠিক আছে, দাবা খেলা বা রাজনীতি, এই দুটো জায়গাতে আসলে শেষ কথা বলে সবসময় কিছু থাকে না। তো যাই হোক, আমি রাজনীতি নিয়ে কিছু কথা বলবো, কারণ ভাইয়ের কথাগুলো আমার ভীষণ মনে ধরাতে সেগুলো সম্পর্কে আমার চিন্তা ব্যক্ত করতে গোড়া থেকে শুরু করতে হবে ভাই। গোড়া কেটে আগায় জল দেওয়ার চাইতে বাড়িতে চুপচাপ ঘুমিয়ে থাকা ভালো বলে আমি মনে করি। কারণ গোড়া কেটে আগায় জল দিয়ে লাভটা কি? সে গাছ তো বড় হবে না। আগায় যত জল ঢালবেন, আপনার জলেরও অপচয়, আপনার সময়েরও অপচয়। তা আমি একটু গোড়া থেকেই ধরবো আমার চিন্তাগুলোকে। রাজনীতি,
যে কোনো দেশের অপরিহার্য একটা অংশ। দেখুন, আমার স্ট্যান্ড পয়েন্ট আমি বলে রাখছি। আমি যে শুধু নির্দলীয় অরাজনৈতিক ব্যক্তি তা না, আমি এতটাই অরাজনৈতিক যে আমার সরি আরে কি বলে বাংলায় ওটাকে, অদূর অতীতে, আমার অদূর অতীতে বিএনপিকেও ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, আওয়ামী লীগকেও ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং কোনো পার্টিকে ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে থাকারও অভিজ্ঞতা আছে। আমি হচ্ছে এই পর্যায়ের নির্দলীয়। আমি সবসময় যেটা চিন্তা করি, ভোটের আগে বর্তমান দেশের পরিস্থিতি এবং বিগত 5 বছরে যে সরকার ছিল বা এখন যারা ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে, দেখুন অতীতে আমরা যে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের পাওয়ারে দেখেছি, তাতে দুধে ধোয়া তুলসী পাতা তো কাউকে বলতে পারছি না। ভালো মন্দ অনেক কাজই আছে তাদের, সেটা আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত বলি, জাতীয় পার্টি বলি। তো এখন এই জন্য আমি সবসময় নির্বাচনের আগে কে কত মহান ছিলেন, কে ৭১-এ কি এনে দিয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়া কি মহান কাজ করেছিলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ কত উন্নয়ন ঘটিয়েছিলেন দেশের, জামাত একটি সহনশীল ইসলামিক দল বলে নিজেকে দাবি করে, আর দেশের আবার ৯০% মুসলিম জনগণ, তো তাদেরও চেতনার একটা জায়গা আছে। কিন্তু আমার কাছে ভোট দেওয়ার সময় এই সব কিছু যেন বিলীন হয়ে যায়। শেখ মুজিব যে ভালো কাজগুলো করেছেন, আমার বিনম্র শ্রদ্ধা তার প্রতি থাকবে। আওয়ামী লীগকে যদি দেশ থেকে বিলীন করে দেওয়া হয়, শেখ মুজিবের ভালো কাজগুলোর প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে। ঠিক যেমন তার খারাপ কাজগুলোর প্রতি নিন্দা আমার সবসময় থাকবে। ঠিক প্রেসিডেন্ট জিয়ার ব্যাপারেও তাই, জামাত শিবিরের ব্যাপারেও তাই, হোসেন মোহাম্মদ এরশাদের ব্যাপারেও তাই। তা আমি কারো অন্ধ ভক্ত না। আমি শুধু ভোট দেওয়ার আগে ভাবি, যে সরকার পাওয়ারে আছে এরা গত 5 বছর কি করলো, আর যারা যারা ইলেকশনে এখন দাঁড়াবে তাদের কেমন মনে হচ্ছে, সামনের 5 বছরের জন্য উপযোগী কারা হবে। এরকম একটা চিন্তার ভিত্তিতে, একটা বিবেচনায় আমি ভোট দিই। তাই আমার ভোট আসলে যখন ইলেকশন অনুষ্ঠিত হয়, তৎকালীন দেশীয় পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব বিশ্লেষণের উপর নির্ভর করে আমি কাকে ভোট দেব। আমি কোনো দলকে বাছাই করে নেইনি, আমার হৃদয়ে কোনো দলের পার্মানেন্ট অস্তিত্ব নেই যে আমি একেই ভোট দেব, কারণ আমি দলের সাপোর্টার না, আমি দেশের সাপোর্টার। দেশের সাধারণ জনগণের ভালো, সাধারণ জনগণের মনোভাব আমি বোঝার চেষ্টা করি এবং সেটাই আমার কণ্ঠস্বরে প্রতিধ্বনিত করার চেষ্টা করি। হ্যাঁ, যদি কখনো আমাকে সাইলেন্ট দেখে, হতে পারে। যদি আমি বুঝি যে দেশের সাধারণ জনগণ চাইছে একটা, কিন্তু ক্ষমতা বলে যে কোনো পার্টি, সেটা আওয়ামী লীগ হোক,
বিএনপি হোক, ডক্টর মোহাম্মদ ইউনিসের ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে এখনও বলতে পারছি না, কারণ তারা প্রাথমিক একটা অবস্থায় আছে। সো যে দলই হোক, যদি দেখি যে সাধারণ জনগণের কথা আমার কণ্ঠে প্রতিধ্বনিত হলে আমার জীবন হুমকির মুখে পড়ে যাবে, তাহলে হয়তো আমি ভয়ের চোটে চুপ করে থাকবো। কিন্তু মনে মনে, আমার মনে কিন্তু জনগণ কি চায় সেটাই প্রতিধ্বনিত হবে। এটাই তো গণতন্ত্র, না? আচ্ছা, দেশের জনগণ যদি আওয়ামী লীগকে চায়, আমি কালকে আওয়ামী লীগ হয়ে যাব। আর দেশের জনগণ যদি শিবিরকে চায়, আমি কালকে শিবির হয়ে যাব আর কি, মানে শিবিরকে ভোট দেবো আর কি। শিবির তো আমি হব না, আওয়ামী লীগে হব না, আমি তো বলেছি কোনো দলে যোগ দিব না। কিন্তু আমি ভোটটা কাকে দেব? দেশের জনগণ যাকে চায় বলে আমার মনে হচ্ছে বিভিন্ন আকার ইঙ্গিত থেকে, যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দেশের জনগণ এই পার্টিটাকে চাইছে যে এরা আসুক, আমি কিন্তু ভোটটা তাকে দিয়ে আসব। তাই আমি এতখানি নির্দলীয়। কেন বলছি এসব কথা? কারণ আছে। কারণটা হচ্ছে যে 5ই আগস্টে ছাত্র জনতার কোটা আন্দোলন দিয়ে শুরু হলেও নানা ঘটনা, সেগুলো স্মরণ করলেও অসুস্থ লাগছে। যখন ছাত্র জনতার সাথে শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পেশার মানুষ, আপামর জনতা ক্ষেপে উঠল যে এই সরকারকে দূর করে দিতে হবে। এমনকি আমার একটা কথা মনে আছে, ঠিক কোথায় শুনলাম, কোনো টক শোতে শুনেছিলাম, খেয়াল নেই, এরকম একটা কথা শুনেছিলাম যে আওয়ামী লীগকে ভাগাবেন তো তার পরিবর্তে আনবেনটা কাকে? হু ইজ বেটার দেন আওয়ামী লীগ, সেটা বলুন। এরকম একটা কথা তুলেছিল। তো তখন মানে জনরোষ এতটাই ঊর্ধ্বে ছিল যে তখন এরকম একটা উত্তর এসেছিল যে ভাই, লুঙ্গিতে যদি আগুন ধরে যায়, তাহলে এই লুঙ্গিটা খুললা কোন লুঙ্গি ফিন্দুম এইটা ভাববো, নাকি আগে লুঙ্গিটা খুলবো, ফেলে দেবো, তারপরে চিন্তা করবো যে কোনো লুঙ্গি আছে, নাকি আমি উলঙ্গ ঘুরে বেড়াবো? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এরকম জনরোষ, ক্রোধ তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে? এখন আমি কে? আমি তো নির্দলীয়। জনগণ যখন তাই চাইছে, আমার কণ্ঠে সেটাই প্রতিধ্বনিত হবে। এখন ইউনূস সরকারের কর্মকাণ্ড জনগণ দেখুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু আন্দোলন করে ছেড়ে দিলে তো হবে না। এখন যদি আন্দোলন করে তারা নেতিয়ে পড়ে, যারা, যে জনতা, এটা তো শুধু ছাত্র আন্দোলন না, ছাত্র জনতা আন্দোলন ছিল, সে জনতা যদি নেতিয়ে পড়ে, যে যাক, ডক্টর ইউনূস তো নিচে দায়িত্বভার, আমরা এখন যাই গিয়ে ঘুমাই, যে যার কাম করি, তাহলে কিন্তু ঘোর বিপদ। কারণ ডক্টর ইউনূসের পার্টি প্রথমত কোনো পলিটিক্যাল পার্টি না। তিনি নোবেল বিজয়ী হতে পারেন, দেশে বড় বড় রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ এই মুহূর্তে কিছুটা গর্তে লুকিয়ে থাকলেও জনক্রোধের বিরুদ্ধে তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশের একটা অন্যতম শক্তিশালী দল তারা ছিল। যত অপকর্ম করে থাক, অপকর্ম একটা দিকে, প্রত্যেকটা অপকর্মের বিচার জনগণ যদি চায়, আমিও চাইব। তাতে হাসিনার ফাঁসি যদি চায়, জনগণ যদি চায়, আমিও চাইব। কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় দল
এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন একটু গা ঢাকা দিয়ে আছে জনক্রোধের বিরুদ্ধে, কিন্তু যে কোনো সময় তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যতই ইনএক্সপিরিয়েন্সড হোক, তার বয়স ৮৬ না ৮২ কত যেন, এতই কি ইনএক্সপিরিয়েন্স? রাজনীতি হয়তো করেননি, রাজনীতিকে দেখেননি, দেখেছেন তো। তো যদি ছাত্র জনতা ঘুমিয়ে পড়ে যে দিছে ইউনূসের হাতে ভার, এখন আমরা যাই ঘুমাই গা, তাহলে জানি না ইউনূসেও কিন্তু আরেক শেখ হাসিনায় পরিণত হতে পারে। আমি জানি না, আমি জানি না, যা জানি না তা কিভাবে বলবো। তবে এটুকুন বলতে পারি যে জনগণ যখন রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আমি জনগণকে রাজনীতি করতে বলছি না, কিন্তু রাজনৈতিক বিষয়ে সচেতন থাকতে বলছি, আর কিছু না। প্রত্যেকের কণ্ঠে, সাপোর্টে, সমর্থনে, সাধারণ জনতার চিন্তাভাবনার প্রতিধ্বনি ফলাতে আমি আহ্বান করছি সবাইকে। যদি এইভাবে রাজনৈতিকভাবে সবাই সচেতন থাকে, তাহলে শেখ হাসিনাও তো আর আগের হাসিনা হতে পারবে না, খালেদাও আর হাসিনা হতে পারবে না, ইউনূসও আর হাসিনা হতে পারবে না। কিন্তু জনগণ যদি নেতিয়ে পড়ে, হয় আওয়ামী লীগ ফিরবে, যদি বিএনপিও আসে, তাহলে তারেক জিয়াই একসময় দেখবেন নতুন হাসিনায় পরিণত হয়েছে, অথবা ইউনূস সরকারই যদি থেকে যায়, দেখবেন ইউনূসই একসময় হয়তো হাসিনায় পরিণত হয়েছে। কারণ জনগণ তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা জনগণের উপর প্রভুত্ব বিস্তার করা যে কারো পক্ষে সম্ভব। তো কেন বলছি এসব কথা, আমি আসছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার একটা কথা ভাইরাল হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন, যে সে বলছে যে চট করে আমি দেশে ঢুকে পড়ব। এখন এই কথাটা কি গ্রাউন্ডলেস? অনেকেই হাসাহাসি করছে, আমি কিন্তু হাসাহাসি করছি না। কারণ আওয়ামী লীগের, যেহেতু তারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটাই সবচেয়ে বড় পার্টি, তো তাদের লোকজন আছে, হোক তারা ফেরেশতা, হোক তারা শয়তানের হাড্ডি, লোকজন আছে। এই মুহূর্তে জনগণের মেজরিটির আত্মত্যাগ, রক্তত্যাগী ক্রোধের সামনে হাসিনা পালিয়েছে, বাকিরা গা ঢাকা দিয়েছে। ঠিক আছে, কিন্তু জনগণ যদি নেতিয়ে পড়ে যে ইউনূস সাহেব তো দেখতেছে, থাক আমরা এখন আমাদের কাজ শেষ, আমরা গিয়ে ঘুমাই গা, আর এই ফাঁকে যদি হাসিনার যারা দোসর, পুনরায় বলছি, তারা ফেরেশতা হোক আর তারা শয়তান হোক, তারা যদি ঐক্যবদ্ধভাবে, ভারত তাদের বন্ধু আছে, তাদের সাপোর্টে আবার দেশটাকে দখল করে নেয়, আমি জানি না, এগুলো সব আমার অনুমান। এবং এইভাবে জনতার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে হাসিনার ফিরে আসার যে সম্ভাবনাটা, যেটা অনেকেই হেসে উড়িয়ে দিচ্ছে, আমি কিন্তু হেসে উড়িয়ে দিতে পারছি না। এবং আমার কথা পাগলামি শোনালেও হাসিনার
সর্বোচ্চ বিরোধী যে সাংবাদিকরা আছে, পিনাকি, ইলিয়াস, তার মধ্যে ঠিক আমার এই চিন্তাটাকেই প্রতিধ্বনিত কিন্তু করেছেন সাংবাদিক ইলিয়াস তার কণ্ঠে, যে বিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই। হাসিনার জন্য যে কুকর্ম করেছে, ফেরাটা মুশকিল তো বটেই। যদি আওয়ামী লীগ দল হিসাবে তার অস্তিত্ব বাংলাদেশে রাখতে পারবে কিনা সেটাই বর্তমানে একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে। যদি রাখতেও পারে, কোনোদিনও পাওয়ারে আসতে পারবে কিনা, হয়তো পারবে, কিন্তু তার জন্য বহু বছরের সংশোধন লাগবে তাদের মধ্যে, এবং যত বছরে সেই সংশোধন হবে ততদিন কি শেখ হাসিনা আর সেই দীর্ঘায়ু থাকবে? তিনি কি ততদিন বেঁচে থাকবেন? বা থাকলেও আওয়ামী লীগের লোকরাই কি তাকে আর নেত্রী হিসাবে গ্রহণ করে দেশের মানুষের চক্ষুশূল হবেন? হয়তো আওয়ামী লীগে তখন নতুন নেতা বা নেত্রীদের আমরা দেখব, যদি আদৌ এই দলটা দেশের রাজনৈতিক করার অধিকার টিকিয়ে রাখতে পারে। আমি জানি না সেটা তারা পারবে কিনা। তাই এখানে হাসিনার পুনরায় প্রত্যাবর্তনটা অত সহজ যেমন না, ঠিক একইভাবে জনগণ ঘুমিয়ে পড়লে সাংবাদিক ইলিয়াস, হাসিনার ঘোর শত্রু, সে পর্যন্ত বলছে যে হাসিনাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই, সুযোগ পেলে ঠিক ঢুকে পড়বে। ঠিক আছে, আচ্ছা। তো আর আমার কথা বলে রাখি, যদি হাসিনা ঢুকে পড়ে, সেটা তো জনগণের ঘুমায় থাকার সুযোগ নিয়ে ঢুকবে, তাই না? আর জনগণের ঘুমায় থাকার সুযোগ নিয়ে প্রাথমিকভাবে হয়তো এক ধরনের দখল করেই ঢুকবে, কিন্তু বাই দিস টাইম হাসিনাও জেনে গেছে যে যদি ফিরতে পারে, আবার বলছি, তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। জনগণ দিবে না তাকে ফিরতে, যে জনক্রোধ তৈরি হয়েছে। এটা আমার কথা না, আমি তো নির্দলীয়। কিন্তু যদি দখল করে হলেও ফিরতে পারে, তারপরে কিন্তু হাসিনারও একটা রিয়েলাইজেশন মনে হয় আসবে যে এইভাবে দেশ চলে না। সে অনেক সংশোধন আনবে, এবং সংশোধন আনতে আনতে কোনো একটা পর্যায়ে যদি জনগণ তাদেরকে পুনরায় ভালোবাসতে শুরু করে, আমি কিন্তু ভাই এটাও জানি না, ঠিক আছে? কারণ বাংলাদেশের জনগণ কিন্তু দেশের পরিস্থিতির ভিত্তিতে কথা বলবে। ৭১-এর মুজিবরে তারা যত ভালোবাসত, ৭৫-এর মুজিবের প্রতি কিন্তু তারা ততখানি ভরসা হারাইছিল এবং হতাশ হয়েছিল। ঠিক একই ব্যাপার, হাসিনাকে আজকে তারা যতটা ঘৃণা করে, যদি কোনোভাবে হাসিনা ফিরে আসে, যেটা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস পর্যন্ত বলছে যে সবাই সাবধান থাকুন, ঠিক আছে, বাই চান্স যদি ফিরে আসে এবং দলীয় সংশোধনের মাধ্যমে যদি আজ থেকে 10 বছর পরে মানুষের হৃদয় জয় করতে পারে, এবং দেশের আপামর সাধারণ জনগণ যদি তখন আওয়ামী লীগকেই দেশের অপেক্ষাকৃত সুশাসক বলে মেনে নেয়, আজ থেকে 10 বছর পরে, তখন আমি কি বলবো? আমি তো তখন হাসিনারই গুণগান গাইব, কারণ আমি তো কোনো দলের না, আমি হচ্ছে জনগণের। সাধারণ জনগণ যা চাইবে আমি সেটা সাপোর্ট করব। ভয় পাইলে মনে মনে সাপোর্ট করব, ভয় কম পাইলে কণ্ঠস্বরে সাপোর্ট করব। আর যদি দুইটা চোখে দেখতাম, তাহলে হয়তো রাস্তায় নেমে সাপোর্ট করতাম। মানে আমি জনগণের সাপোর্টে আর কি। জনগণ যা চায়, জনগণ আওয়ামী লীগকে চাইলে আওয়ামী লীগ, ইউনুসকে চাইলে ইউনুস, খালেদারে চাইলে খালেদা। যদি ছাত্র জনতাকে নিয়ে, তাদের গার্জিয়ান, অভিভাবক, এদেরকে নিয়ে যদি একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়, জনগণ যদি তাদেরকে চায়, তাহলে আমি তাদের, মানে আমার সাপোর্ট তাদের। এই তো কেন ওগুলো বলা প্রসঙ্গে, কেন এই কথাগুলো আসলো?
আচ্ছা, প্রসঙ্গটা হচ্ছে যে দাবা খেলাটা আড্ডাবাজি করব আমরা, যাদের যাদের বোর্ড আছে খেলবো, হ্যাঁ, টানা খেলবো বা করেসপন্ডেন্স খেলবো, খেলবো কিছু একটা, খেলা চলবে, ঠিক আছে, আড্ডা চলবে, খেলা চলবে, গল্প চলবে, এই জন্য তো গ্রুপ না। এখন যে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড করতে গেলে দেশের রাজনৈতিক পরিস্থিতি, কারণ আপনার ডোনার লাগবে, ডোনেশন কে দেবে? যার হাতে টাকা আছে। টাকা থাকে কার হাতে? যারা প্রতিষ্ঠিত। তো আমরা অতীতে দেখছি যে বিএনপির আমলে বলেন আর যার আমলেই বলেন, যে দল সরকারে আছে তাদের সাপোর্টার যে সকল বড় বড় ব্যবসা, তারা অনেক ভালো কাজ করে। যারা সরকারি দলকে পছন্দ করে না, সেই সব ব্যবসা যেন অতটা ভালো চলে না। জিনিসটা হওয়া উচিত না, কারণ সবার যার যার ব্যবসা আছে, যে ভালো সার্ভিস দেবে তারটাই বড় হওয়া উচিত। কিন্তু তারপরে একটা দলীয়করণ বা একটা ব্যাপার আমরা আমাদের পূর্বের ইতিহাসে দেখছি, এটা নতুন না, ঠিক আছে। এটা শুধু আওয়ামী লীগের আমলে না, রাজনৈতিক একটা প্রভাব যে ব্যবসা সেক্টরে পড়ে, সেটা সরাসরি দলীয়করণ না হলেও সেটা আমরা জানি, এটা মুখে বলি না বলি এটা আমরা বুঝি। আর এখান থেকে তো বাইরে হওয়ার চেষ্টা করতেছি, তাই না? যে দলের রাজনীতিতে আসুক, সে যেন বিভিন্ন সেক্টরকে দলীয়করণ বা প্রভাবিত করতে না পারে। তা না জনগণ মুখ খুলে কথা বলতে পারবে। ব্যবসায়ী ধরেন পাওয়ারে আসছে বিএনপি, বিএনপি বিরোধী যে, সেই ব্যবসায়ী যেন স্বতঃস্ফূর্তভাবে তার ব্যবসা চালাতে পারে, এরকমই তো একটা পরিবেশ চাই আমরা, তাই না? ভিন্ন মতের প্রতি সহনশীলতা। তো এটা একটা ঘাটতি ছিল, দোয়া করি যে ইনশাআল্লাহ সামনে না থাকুক। তো আমাদের চেষ্টাকে আমরা কিভাবে দেখব, কিভাবে এগিয়ে নেব, নাকি আদৌ এগিয়ে নেব না এখানে বয়ে থাকুন, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ফ্যাক্টর নাম্বার 1, যে আমরা দেশীয় এই রাজনৈতিক কালচার থেকে কতখানি মুক্ত হতে পারলাম। যে ক্ষমতায় যে শক্তি আসলো, আমাদের সংগঠন করতে গেলেও কি তাদের সামসামি করতে হবে? মানে কমিটিতে যাদেরকে নিমো, ধরেন বিএনপি আসছে, বেছে বেছে কমিটিতে কি বিএনপির চামচাদেরকে নিতে হবে বা বিএনপির লোককে নিতে হবে? নাকি দেশের কালচারটা ইউনূস সাহেব পরিবর্তন করে দিয়ে যেতে পারবে? প্রশ্ন। কারণ একটা সংগঠন করলাম, সংগঠনে যেসব লোকজন, তার মধ্যে ভালো লোকদেরকে নিলাম, কিন্তু তারা চিহ্নিতভাবে কোনো দল না করলেও হয় আওয়ামী লীগ অথবা শিবিরের সাপোর্টার, ক্ষমতায় আছে বিএনপি। আমাদের সংগঠনে কি কোনো ডোনেশন আসবে? হ্যাঁ, যদি সংস্কৃতি পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই আসবে, তখন আর ওই দলীয়করণ ব্যাপারটা থাকবে না। কিন্তু যদি সংস্কৃতি এত দ্রুত পরিবর্তন না হয়, তাহলে আপনি সংগঠনে কমিটিতে কারে রাখবেন? প্রশ্ন, 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 প্রশ্ন। আপনাদের দেশের রাজনীতি বুঝতে হবে, সেই প্রেক্ষাপট অনুযায়ী দেশের স্বার্থে চাটুকার যতদিন চাটুকারিতা করবেন, ততদিন পর্যন্ত কোনো উন্নয়ন আপনার হবে না। যে সংগঠনই করেন ডুবতে বাধ্য। হাসিনা ডুবে গেল, আর সংগঠন বাল। আবার দুঃখ প্রকাশ করছি আমার খারাপ ল্যাঙ্গুয়েজের জন্য। তো সংগঠন
হয়তো হবে, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনার একটা ব্যাপার আছে, কালচারাল পরিবর্তন আসলো কি না সেটার একটা ব্যাপার আছে। সেই অনুযায়ী আমরা কমিটিতে সত্যি সত্যি মনের মতো ভালো লোক বাছাই করতে পারবো, নাকি আবার রাজনৈতিক দল যে সরকারে গেছে তাদের কথা মাথায় রেখে আমাদের যাচাই বাছাই করতে হবে। দেবার জন্য অত্যন্ত মূল্যবান একজন ব্যক্তি, কিন্তু সে আবার সরকারি দলের বিরোধী বলে তার দলে রাখা যাবে না। এখানে কি আমাদের আবার পড়তে হবে? পড়তে হতে পারে, জানি না, চাই না সেখানে পড়ুক, কিন্তু জানি না, এটা একমাত্র সময় বলতে পারে। দ্বিতীয় ফ্যাক্টর, মানলাম রাজনৈতিক অবস্থা যেখানেই যাক না কেন সেই অনুযায়ী একটা কমিটি করুম, সংগঠন করুম, ঠিক আছে, প্রতিষ্ঠান করুম, কিছু একটা করুম। কথায় আছে পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড, কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী। কলম মানে কি? কলম মানে কি ওই পকেটের মধ্যে কলম গুজে রাখছেন ওই কলম না। কলম মানে লেখা। লেখা মানে আপনার ভাষা, আপনার কথা, আপনার কথা, আপনার ভাষা তলোয়ারের চেয়ে বেশি শক্তি রাখে। কয়েকজন কথা কয়, সবার কথা বলতেছি না, আমার একটা অবজারভেশন আছে, তারা কথার খাতিরে কথা কয় আর কি। মনে হয় চিৎকার করলে নেতা হয়ে যাইব। না, চিৎকার করলে নেতা হইতে পারে না কেউ, বা সেই নেতৃত্ব টেকেও না, নেতাও টেকে না, নেতার সাপোর্টারও টেকে না। অবস্থা বুঝে যৌক্তিক কথা বলতে হয়। আর যৌক্তিক চিন্তা ভাবনা যারা করতে পারে তাদেরকে আমি বলি উন্নত মানুষ। যে কোনো অবস্থায় নিজের মাথা ঠান্ডা রাখতে পারে, আর ভিন্ন মতের প্রতি সহনশীলতা রাখে, এরা হচ্ছে উন্নত মানুষ। আর সেটার পাশাপাশি যদি আরো উন্নত হতে হয়, সাংগঠনিক কাজে আসতে হয়, দেশের কোনো একটা সেক্টর হোক সেটা ব্লাইন্ড চেস, সেটাকে যদি আগায় নিয়ে যেতে হয়, তাহলে তো এই উন্নত মানুষদের কিন্তু আবার কথা বলতে জানতে হবে। আউলফল কথা বলে লাভ নাই, যৌক্তিক কথা বলতে জানতে হবে। পাল্টা যুক্তি যখন আসবে সেটাকে বিবেক দিয়ে বিবেচনা করার ক্ষমতা থাকতে হবে। চিৎকার করে উঠলে হবে না, এই আমার বিরুদ্ধে কথা বলছে, ওর লগে আমি নাই, গ্রুপ লিভ করলাম, ঠিক আছে? তো হয় কথা কমো না, কইতে ভয় পামো, আবার কথা কইলে কিন্তু আবার পাল্টা কথাও আসবে, সেটারে আবার সহ্য করতে পারবো না, তাই পলায় যাবো। এইসব লোক দিয়ে আসলে সংগঠন হয় না রে ভাই। এই জন্য আমাদের যেহেতু ডিসেবিলিটি আছে, এত বছর ধরে যে সংস্কৃতি গড়ে উঠছে আমাদের দেশে প্রতিবন্ধিতা সংক্রান্ত, সেটা নানা জালে আমাদের হাত পা অনেক দিক থেকে বাধা। এই জন্য আমার একটা উদ্যোগ আছে। আমি কি হতাশ? না, আমি হতাশ না। আপনারা জানেন যে আমি দুইটা উদ্যোগের উপর কাজ করছি, একটা ব্যবসা ভিত্তিক আর একটা হচ্ছে সমাজসেবা ভিত্তিক। এখনো প্রাতিষ্ঠানিকভাবে কোনোটাই লঞ্চ হয় নাই, ব্যক্তিগত উদ্যোগ হিসেবে আছে। কিন্তু আমার একটা তৃতীয় উদ্যোগ আছে, আজকে সেটার ব্যাপারে আপনাদেরকে বলি। ওই উদ্যোগটা আসলে আমার শখ, ফ্রি টাইমে আমি সেটা করতে ভালোবাসি। আমি উন্নত মানুষ খুঁজি। উন্নত মানুষ ছাড়া কোনো সংগঠন তৈরিও হবে না, তৈরি হলেও সেটা টিকবেও না। উন্নত মানুষ ছাড়া সংগঠন করে লাভ নাই। তাই আমার তৃতীয় উদ্যোগ, যেটার কথা আপনাদের অনেককেই বলি নাই, আমার খুব কাছের কিছু বন্ধুদের বলছি, যে আমি উন্নত মানুষ খুঁজি, যারা যে কোনো অবস্থায় মাথা ঠান্ডা রাখতে পারে, ভিন্ন মতের প্রতি সহনশীল এবং গভীর যুক্তিসঙ্গত ব্যাখ্যা করতে পারে বা বিশ্লেষণ বোঝে। এদের ছাড়া সংগঠন হবে না। উন্নত মানুষের একটা সমাজ তৈরি করা আমার হৃদয়ের সবচেয়ে গভীরের কাজ। তো যারা এই উন্নত মানুষ ব্যাপারটা বা উন্নত মানুষরা মিলে একটা সমাজ তৈরি করা, হোক সেটা ছোট্ট একটা সমাজ, কিন্তু সেই সমাজ হবে এত শক্তিশালী যেটা কল্পনা করতে পারবেন না, কারণ সেই সমাজের প্রত্যেকটা সদস্য উন্নত, উন্নত চিন্তার মানুষ। তো এই বিষয়ে যদি কেউ আলোচনা করতে চান আমার সাথে, আমরা নক দেবেন প্রাইভেটে।